রাজসভার কত বড় আস্পর্ধা একবার ভাবুন মহারাজ। কারুর কোনো সময়ের জ্ঞান নেই। হ্যাঁ, ঠিক বলেছো মন্ত্রী। সময় পেরিয়ে গেল অথচ রাজসভার সদস্যদের কারোর দেখা নেই। মহারাজ কিছু মনে করবেন না, এর জন্যে আপনিই দায়ী। হ্যাঁ, রাজসভার সদস্যদের দেরিতে আসার পেছনে আমি দায়ী? আগে হ্যাঁ মহারাজ, আপনিই তো ওদের মাথায় তুলেছেন। আপনার জায়গায় আমি রাজা হলে কেউ যদি একদিন দেরি করে রাজসভায় আসতো না, তাহলে আমি তার গোটা মাসের বেতন কেটে নিতাম। ওই জন্যই তো আমি মহারাজ আর তুমি হলে মন্ত্রী। তুমি কি ভাবছো বেতন কেটে নিলেই সমস্যার সমাধান হয়ে যেত? যেত না? আগে না, বরং রাজসভার সদস্যদের মনে আমার সম্পর্কে একটা ঘৃণা তৈরি হতো। তাহলে রাজসভার সদস্যদের পথে আনার উপায় কি মহারাজ? সেটা আমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দুঃখিত মহারাজ, খুব দুঃখিত। আজ একটু দেরি হয়ে গেল। আর রাজপণ্ডিত, তোমার দেরি করে আসার কারণটা কি শুনি? আগে আগে পটল তুলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সে কি? তাহলে পণ্ডিত, পটল তোলার পরেও তুমি বেঁচে আছো কি করে? না না, এটা ওই পটল তোলা নয় মহারাজ। আসলে আমার বাড়ির গাছে অনেক পটল হয়েছে, সেগুলো তুলে তারপর গাছের গোড়া খুঁড়ে জল দিয়ে রাজসভায় আসতে গিয়ে একটু মানে মানে দেরি হয়ে গেল। ওই দেখুন মহারাজ, বাকিরাও এসে পড়েছে। কি ব্যাপার, আজ এত দেরি কেন? আসলে মহারাজ বলবেন না মহারাজ, পথে একসঙ্গে নয়, একে একে বলো, একে একে বলো। তাহলে আমি প্রথমে বলি মহারাজ। আসলে আজ সকালে জীবনটা যদি ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যেত তাহলে কি ভালোই না হতো। শুধু খাও দাও আর ঘুমাও। না, কিছুতেই চোখ থেকে ঘুমটা যেতে চাইছে না। অনেকটা পথ হেঁটে ফেলেছি, একবার একটু বিশ্রাম নিয়ে নি। দিন দিন আমার বাড়ি থেকে রাজসভার রাস্তাটা যেন বেড়েই চলেছে। তাই আজ রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। সবার দেরি করে আসার কারণই তো শুনলাম। এবার তাহলে রাজসভা শুরু করা যাক। দেরি যখন হয়েই গেছে তখন আর সময় নষ্ট করে লাভ নেই। সে কি মহারাজ, এখন তো রাজসভার আসল রত্ন শ্রীমান গোপাল ভাঁড় এসে পৌঁছায়নি। গোপালকে ছাড়াই রাজসভা শুরু করবেন? হ্যাঁ, গোপালকে ছাড়াই শুরু করব। গোপালের জন্য অপেক্ষা করতে গেলে আজ রাজসভা শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে যাবে। এটা কেমন বিচার মহারাজ? গোপালও একজন সভাসদ, আর গোপাল রোজ দেরি করে রাজসভায় আসে না। মাঝে মাঝে খুব চিন্তা হয়, এইভাবে চলতে থাকলে আপনি রাজ্য চালাবেন কেমন করে? আজ মহারাজের কানে এমন কুমন্ত্র দেব না যে গোপাল রাজসভায় ঢুকলেই মহারাজ গোপালকে আচ্ছা করে দেবে। তা তুমি ঠিক বলেছ। এইভাবে আর চলতে পারে না। প্রহরী, প্রহরী! যাও তো, গোপাল যে অবস্থায় আছে ওকে সেই অবস্থায় ধরে নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি মহারাজ। এই তো আমার কুমন্তরে কাজ হয়েছে। ওই দেখ, গোপাল এখানে বসে বসে ঘুমোচ্ছে। গোপালকে কি ঘুম থেকে ডাকবো? না না না, হাতে অত সময় নেই। মহারাজ বলেছেন গোপাল যে অবস্থায় আছে ওকে সেই অবস্থায় ধরে নিয়ে আসতে। তাহলে আর কি, দুজনে মিলে চ্যাংদোলা করে গোপালকে ধরে নিয়ে যাই। হ্যাঁ, তাই চল।
এই যে মহারাজ, গোপালকে ধরে নিয়ে এসেছি। এই গোপাল, গোপাল, কে 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 আমি মহারাজ। যা বাবা, এ তো অদ্ভুত কাণ্ড। গাছের নিচে চোখ বুঝলাম আর চোখ খুলে দেখি রাজসভায় পৌঁছে গেছি। নিশ্চয়ই আমি স্বপ্ন দেখছি। আরেকটু ঘুমিয়ে স্বপ্ন দেখাটা শেষ করি, তারপর না হয় রাজসভায় যাওয়া যাবে। এইভাবে হবে না মহারাজ, গোপালের ঘুম ভাঙানোর একটাই উপায় আছে। এই, এটা কি হলো? জল ঢেলে তোমার ঘুম ভাঙালাম, সঙ্গে স্নানটাও সারা হয়ে গেল। তুমি যা অলস, রোজ স্নান করো কিনা তাও সন্দেহ। কি সত্যি সত্যি আমি রাজসভায় চলে এসেছি? তার মানে এটা স্বপ্ন নয়? গোপাল, আগে বলুন মহারাজ। তোমার দেরি করে রাজসভায় আসার কারণ? আগে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম মহারাজ, তাই ভাবলাম গাছতলায় বসে একটু বিশ্রাম নিই। তারপর চোখ খুলে দেখি এই, এ তো হ্যাঁ হ্যাঁ করে হাসার কি আছে শুনি? ও, একই রাজসভায় দেরি করে এসেছে, তার উপর আবার গলা তুলে কথা বলছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আগে আমার মুখের তুলনায় কথা বড় হলে ছোট মুখ দিয়ে বড় কথাটা বেরিয়ে এলো কেমন করে শুনি? এই না মানে, এই গোপাল, বেশি চটর পটর কথা বলো না তো। গোপাল এবং আমার বাকি রাজসভার সদস্যরা কান খুলে শুনে নাও, আগামীকাল থেকে কেউ যদি দেরি করে রাজসভায় এসেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে, এই আমি বলে রাখলাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলবো? বলো মন্ত্রী। যদি রাজসভায় কোনো সদস্য 1 মাসে 3 বার দেরি করে আসে, তাহলে তার বেতনের অর্ধেকটা কেটে নেওয়া হবে। 1 মাসে 3 বার দেরি করে আসলে তার অর্ধেক বেতন কেটে নেওয়া হবে। বাহ 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 বাহ, এই নিয়ম চলতে থাকলে তো গোপাল কোনো মাসেরই বেতন পাবে না। না পায় না পাবে, তাতে কি? বেতন পেতে হলে রোজ সময় মতন রাজসভায় আসতে হবে। মন্ত্রীটা দেখছি আমায় ভাতে মারার পরিকল্পনা করছে। কিন্তু মন্ত্রী, কারুর বেতনের অর্ধেকটা কাটা গেলে সেই অর্ধেক বেতনটা যাবে কোথায়? কেন মহারাজ, আমার ট্যাঁকে? না মানে, না মানে আমার কাছে। আমি ওই অর্থ দিয়ে রাজ্যের গরিব মানুষদের সাহায্য করব মহারাজ। সাহায্য না তো চাই, সত্যি কথা বলুন না মন্ত্রী মশাই, আপনি ওই অর্থ নিজের পেছনে খরচা করবেন? মুখ সামলে কথা বলো বলছি গোপাল, না হলে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, থামো থামো দুজনে। মন্ত্রী যে প্রস্তাবটা দিয়েছে সেটা কিন্তু মন্দ নয়। এতে করে যদি তোমরা সকলে সময় মতন রাজসভায় এসে পৌঁছাও, তাহলে এবার থেকে 1 মাসে 3 দিন দেরি করে এলে অর্ধেক বেতন। বলুন মন্ত্রী মশাই, এই ভর সন্ধেবেলা ডেকে পাঠালেন কেন? শোন বটা ঘটা, রাজসভায় নতুন নিয়ম হয়েছে, রাজসভায় কোনো সদস্য যদি 1 মাসে 3 দিন দেরি করে আসে, তাহলে তার অর্ধেক বেতন কাটা যাবে। তা আমাদের কি করতে হবে মন্ত্রী মশাই? তোদের শুধু রাজসভার সদস্যদের দেরি করাতে হবে, যাতে ওরা সময় মতন রাজসভায় পৌঁছতে না পারে। এরকম 3 দিন করলেই তোদের কাজ শেষ। দারুণ বুদ্ধি আপনার মন্ত্রী মশাই। এবার দেখবো আমাকে কে আটকায়। উফ, আজকেও দেরি হয়ে গেল। 3 দিনের মধ্যে থেকে 1 দিন মনে হয় গেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালান রাজবৈদ্য মশাই। দাঁড়ান দাঁড়ান বৈদ্য মশাই, দাঁড়ান দাঁড়ান। আপনিও দাঁড়ান বিজ্ঞানী। পথ আটকালে কেন তোমরা? আর বলবেন না বৈদ্য মশাই, শরীরটা না একদম ভালো নেই। কেন? কি হয়েছে তোমার? সমস্যা, অনেক সমস্যা। হ্যাঁ বৈদ্য মশাই, মানে যেমন ধরুন, ওই চোখ বুঝলেই না কেমন ঘুমিয়ে পড়ছি। আবার
ঘুম ভাঙলেই চোখটা না আপনি আপনি খুলে যাচ্ছে আর জল না খেলে কেমন একটা ওই তেষ্টা তেষ্টা পাচ্ছে। হ্যাঁ, আরো কত রকম সমস্যা বুঝলেন না? ও তাটকে মস্করা হচ্ছে আমার সঙ্গে। না, আজ আর সময় মতন রাজসভায় ঢুকতে পারবো না। উফ উফ কি জ্বালাতন, আজও রাজসভায় ঢুকতে দেরি হয়ে গেল। কিছু বলবে গোপাল? তোদের সঙ্গে কথা বলতে আমার বয়েই গেছে। গোপালকে ইচ্ছে করে দেরি করাতে হয় না আমাদের। হ্যাঁ, মহারাজ হিসেব বলছে এই মাসে গোপাল বাদে রাজসভায় প্রায় সব সদস্যই 3 দিন দেরি করে রাজসভায় এসেছে। হ্যাঁ, তার মানে তো গোপাল বাদে সবার বেতন থেকেই অর্ধেক কাটা যাবে। ইস, শেষ দিনে এসে আমি দেরি করে ফেললাম, না হলে আমার অর্ধেক বেতনটা কাটা যেত না। কেন সেনাপতি, আজ তোমার দেরি হলো কেন শুনি? আর বলো না গোপাল, রাস্তা দিয়ে ছুটতে ছুটতে আসছিলাম, কোথাও কিছু নেই, হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। হোঁচট খেয়ে পড়লে? আর মহারাজ গোপাল এই মাসে 10 দিন দেরি করে রাজসভায় এসেছে, তার মানে হিসেব অনুযায়ী গোপালের পুরো বেতনটাই কাটা যাবে। হ্যাঁ, এরকম তো কথা ছিল না। এ তো সহজ হিসেব গোপাল। 3 দিন দেরি করলে অর্ধেক বেতন কাটা যাবে, আর 6 দিন দেরি করলে পুরো। আর তুমি তো 10 দিন দেরি করে এসেছো। না না, কোথাও একটা গোলমাল আছে বলে মনে হচ্ছে। বটা ঘটাকে আজ আমি গাছের আড়ালে দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এখন শুনছি সেনাপতি হোঁচট খেয়ে পড়েছে বলে রাজসভায় আসতে দেরি করেছে। রাজসভার সদস্যদের দেরি করে আসার পিছনে মন্ত্রীর হাত নেই তো? মহারাজ গোপালের পুরো বেতন আর বাকিদের অর্ধেক বেতন আমি নিয়ে গেলাম। এই অর্থ রাজ্যের প্রজাদের কাজে লাগবে। না, আমার বেতন আমি মন্ত্রীকে দেব না মহারাজ, আমার বেতন আমিই নেব। এটা কি করে হয় গোপাল? আমি যখন শাস্তি ঘোষণা করেছি তখন এই শাস্তি তো তোমাদের মানতেই হবে। মহারাজ আছেন বলে তোমরা এই যাত্রায় বেঁচে গেলে। রাজসভার সদস্য না হলে তোমরা সব না খেতে পেয়ে মরতে, এই বলে দিলাম। তাই এবার থেকে সঠিক সময়ে রাজসভায় এসো সবাই। হ্যাঁ, বটা ঘটা থাকতে তোমরা কিভাবে সঠিক সময়ে রাজসভায় আসো সেটা আমি দেখবো। মুখ সামলে কথা বলুন মন্ত্রী মশাই, এই বলে দিলাম। মহারাজ আছেন বলে আপনিও এই যাত্রায় বারবার চুরি করার পরেও টিকে আছেন। অন্য কেউ থাকলে আপনাকে এতদিন কারাগারের ভাত রুটি খেতে হতো। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের কত বড় সাহস। আহা, এত ঝামেলার কি আছে? তোমাদের মন্ত্রীর কথা পছন্দ না হলে তোমরা সবাই মিলে মন্ত্রীকে ভুল প্রমাণিত করে দেখিয়ে দাও। সেটা কি করে করব মহারাজ? বেশ বেশ, সেই উপায় আমি তোমাদের বাতলে দিচ্ছি। আমি তোমাদের 3 দিন সময় দিলাম। এই 3 দিন তোমরা আমার রাজসভার সদস্য নও। তাহলে আমরা কে? সেটা তোমরা খুঁজে বার করো। যে কোনো উপায়ে তোমাদের অন্য জীবিকা পালন করে অর্থ উপার্জন করতে হবে। যে বেশি অর্থ উপার্জন করতে পারবে তাকে আমি উপহার হিসেবে 100 মোহর পুরস্কার দেব। কেউ একটা পয়সাও উপার্জন করতে পারবে না মহারাজ, এই আমি বলে দিলাম। বেশ, তো সেটা 3 দিন পরেই দেখা যাবে। তাহলে এই কথাই রইল, আগামীকাল রাজসভায় এসে তোমরা কোন জীবিকা নির্বাচন করলে সেটা আমাকে জানিয়ে যেও। আজকের মতন তাহলে রাজসভা এখানেই শেষ। বিজ্ঞান ছেড়ে কি এবার তাহলে মাঠে চাষ করতে হবে? সব হয়েছে এই মন্ত্রী মশাইয়ের জন্য। মন্ত্রী হচ্ছে যত নষ্টের গোড়া। আচ্ছা, আপনাদের 3 দিন দেরি করে রাজসভায় আসার কারণটা আমাকে একটু খুলে বলুন তো দেখি। কি আর বলবো গোপাল, এই তো কয়েকদিন আগের কথা। ঠিক সময় ওই রাজসভায় পৌঁছে যেতাম, ঠিক এমন সময় ওই রাস্তায় পথ আগলে দাঁড়ালো বটা আর ওই খটা। হ্যাঁ হ্যাঁ, বটা ঘটা একদিন আমাকেও রাস্তায় পেয়ে না কোথায় কোথায় দেরি করিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওরা খুব দুষ্টু। হ্যাঁ হ্যাঁ, আমাকেও আর আমাকেও। আর আজ সেনাপতিকেও, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। তার মানে যেটা ভেবেছিলাম সেটাই ঠিক, এর পিছনেও মন্ত্রী।
গোপাল, এবার তুমি আমাদের একমাত্র ভরসা। চিন্তা করার দরকার নেই, এই নিয়ম আমি ভাঙবই। আর মন্ত্রীকে এমন শিক্ষা দেব যে মন্ত্রী কাঁদতে কাঁদতে নিজের চোখের জলের পুকুরে নিজেই ডুবে মরবে। হ্যাঁ হ্যাঁ, এই তো একটা বুদ্ধি মাথায় এসেছে। সবাই শুনুন, আমি জীবিকা হিসেবে মাছ বিক্রি করতে চাই আগামী 3 দিন। তাই বাকিরা কেউ এই জীবিকা বেছে নেবেন না। চলি, কাল দেখা হবে সবার সঙ্গে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। বসো বসো বসো, সবাই যে যার জায়গায় বসো। হ্যাঁ, এবার বলো তো তোমরা কে কোন জীবিকা বেছে নিলে? আগে আমি হব কুমোর, মাটির পাত্র বিক্রি করে এই 3 দিন অর্থ উপার্জন করব। আর আমি হব কামার, টুক টুক করে ঠুকবো। আমি করব চাষ। আমি হব মাঝি। আর গোপাল সে কোথায়? সর্বনাশ হয়ে গেল মহারাজ, সব শেষ হয়ে গেল। সে কি হলো গোপাল? আর বলবেন না মন্ত্রী মশাই, সময় খুব খারাপ যাচ্ছে। একে এই মাসের বেতন পাইনি, সংসার চালাবো কি করে সেই ভাবতে ভাবতে মাথায় এলো মহারাজ আমাকে যে হিরে বসানো আংটিটা উপহার স্বরূপ দিয়েছিল সেটাই বাজারে বিক্রি করে দেব। তারপর আংটি বিক্রি করলে? না মহারাজ, আংটিটা হাতে পরে রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম, এমন সময় পেল জল তেষ্টা। পুকুরে নেমে জল তুলে খেতে গিয়ে সর্বনাশ হয়ে গেল মহারাজ। কি হলো গোপাল? কি আবার হবে, আঙুল থেকে হীরের আংটিটা খুলে পুকুরের জলে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে একটা ইয়া বড় কাতলা মাছ এসে সেই মহামূল্য হীরের আংটিটা কপ করে গিলে নিল। সে কি, আমি তোমাকে যে হীরের আংটিটা উপহার স্বরূপ দিয়েছিলাম তার দাম ছিল প্রায় 20,000 মোহর। বলেন কি মহারাজ, 20,000 মোহর? হায় রে, 20,000 মোহর এখন কাতলা মাছের পেটে। কোন পুকুরে জল খেতে নেমেছিলে শুনি গোপাল? সেটা আমি আপনাকে কেন বলবো? যা গেছে তা গেছে। আমি আজ রাজসভায় এসেছি আপনাদের এটা জানাতে যে আগামী 3 দিন নিজের জীবিকা হিসেবে আমি মাছ বিক্রি করব। বাহ বাহ বাহ, কিন্তু মাছ বিক্রি করতে গেলে তো আগে দাম দিয়ে মাছটা কিনতে হয়। তা সেই পরিমাণ অর্থ তোমার কাছে আছে তো গোপাল? যে পুকুরে আমি আমার হীরের আংটি হারিয়েছি সেই পুকুরের মালিক আমার পরিচিত মহারাজ। তাই ঠিক করেছি ওই পুকুর থেকেই মাছ তুলে আমি কাল মাছ বিক্রি করব। তারপর বেতন পেলে আমি তাকে সব টাকা শোধ করে দেব। বেশ বেশ বেশ। আমার সব শেষ হয়ে গেল গো, 20,000 মোহরের হীরের আংটিটাও চলে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো? এইবার জমবে খেলা। হ্যাঁ, গোপাল একটু আগে কি বলে গেল? যে পুকুরে আংটি হারিয়েছে সেই পুকুর থেকেই মাছ তুলে কাল মাছ বিক্রি করবে। তার মানে যে কাতলা মাছের পেটে হীরের আংটি আছে সেই কাতলা মাছটাও কাল বিক্রি হয়ে যাবে। না না, এ সুযোগ ছাড়া চলে না। এ টাটকা মাছ একদম টাটকা, নিয়ে যান নিয়ে যান। ভালো মাছ। মাছ কত করে গোপাল? একদম সস্তা, একটা মাছের দাম 40 মোহর। বাবা রে বাবা, এটা মাছের দাম বলছো না সোনার দাম বলছো? মাছের দাম বলছি মন্ত্রী মশাই, নিতে হবে নিন, না হলে যান। হুম, না না, যাবো বলে তো আসিনি। ঠিক আছে, আমি সব কটা মাছ কিনতে চাই। এই তো ঘুঘু ধান খেয়েছে। নিয়ে যান নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে বটা কটা, আংটি পেলি? এখনো পাইনি মন্ত্রী মশাই। দেখ দেখ, ভালো করে দেখ। কে এলি? না মন্ত্রী মশাই, সব মাছই কাটা হয়ে গেছে। একটা মাছের পেটেও ওই আংটি নেই। আমার মনে হয় গোপাল আপনাকে বোকা বানিয়েছে। হ্যাঁ, কি ব্যাপার, কে কত অর্থ উপার্জন করলে শুনি? আমি 10 মোহর, 10 মোহর। আমি 20 মোহর। আমি 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 25। আমি 25। আর গোপাল তুমি? আগে আমি মাত্র 10টা মাছ বিক্রি করে
400 মোহর উপার্জন করেছি মহারাজ। হ্যাঁ, এটা কি করে সম্ভব? তার মানে তুমি এক একটা মাছ 40 মোহরের বিনিময়ে বিক্রি করেছো? এটা তো লোক ঠকানো। আগে যে রোজ লোক ঠকায় তাকে একদিন ঠকালে কিছু আসে যায় না মহারাজ, কারণ আমার কাছ থেকে ওই 10টা মাছ কিনেছেন আমাদের মন্ত্রী মশাই, আর অত দাম দিয়ে কিনেছেন শুধুমাত্র মাছের পেটে আংটি পাওয়ার লোভে। এইবার বুঝেছি। কি মন্ত্রী, আংটি পেলে? আগে না মহারাজ। পাবে কি করে? আংটি তো আমার কাছে। মানে আপনি বটা ঘটার সাহায্যে যেমন রাজসভার সদস্যদের অর্ধেক বেতন খেয়েছেন, তেমনি আমি আপনাকে মাছের পেটে আংটির লোভ দেখিয়ে আপনার পেট থেকে ওই অর্থগুলো বার করে এনেছি। সে কি মন্ত্রী, তুমি এইসব করেছো? আগে ক্ষমা করে দিন মহারাজ, আর এমন হবে না। মহারাজ, আমরা প্রমাণ করে দিয়েছি মন্ত্রী মশাই ভুল, তাই এবার থেকে দেরি করে রাজসভায় এলে নিশ্চয়ই আমাদের বেতন কাটা যাবে না। না না, যাবে না, যাবে না। আর আমার উপহারটা? এই না, এই না, 100 মোহর। সবাই কাঁটা দিয়ে কাঁটা তোলে, আর আজ আমি মাছ দিয়ে কাঁটা তুললাম। আজ থেকে আগামী 3 মাস মন্ত্রীর সব বেতন আমি কেটে নেব। আর হবে না মহারাজ, এবারের মতন ছেড়ে দিন মহারাজ, এবারের মতো ছেড়ে দিন, দিন না। ইহে মন্ত্রী, পুজো তো এসে গেল, তা কিছু ভাবছো নাকি পুজো নিয়ে? ভাবছি মহারাজ, যে ভয়ঙ্কর ভাবে ভাবছি। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের ভয়ঙ্কর ভাবনা মানেই কিছু গড়বড়। এখন কিচ্ছুটি বলবো না, শুধু শুনবো। তা পুজো যেন পুজোর মতো হয়। আমি চাই, বুঝলে, আমার রাজ্যের পুজো যেন শ্রেষ্ঠ হয়। আমার ভাবনায় আমি পুজো দেখতে পাচ্ছি মহারাজ। বটে বটে, দেখতে পাচ্ছ? তা কি দেখতে পাচ্ছ শুনি? পুজো এবার ধুমধাম করে হবে। হ্যাঁ, প্রতিমা হবে বিশাল। না 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 মন্ত্রী, আখাম্বা জগদম্বা নিয়ে এসে কোনো লাভ নেই। প্রতিমা ছোট হোক, কিন্তু সুন্দর হোক। এই রে, প্রতিমা থেকে টাকা কমাবার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে যে। মন্ত্রীর কথাটা একটু মন দিয়ে শুনুন মহারাজ। বলো বলো বলো, শুনি। এবার হবে খুব বড় প্রতিমা, সেরা পালকে দিয়ে করাবো মহারাজ। যখন আপনি আমায় পুজোর দায়িত্বে রেখেছেন, তখন আমাকে আমার মতন করে একটু ভাবতে দিন। হ্যাঁ, হয়ে গেল, টাকা এবার লুটে পুটে খাবে। খুব বড় প্রতিমা, কেমন যেন লাগছে না? কি বলো গোপাল? আমাদের প্রতি বছর যেভাবে ছোট্ট প্রতিমা হয় সেভাবেই হোক, আর আমাদের বড় প্রতিমা করে কি হবে? মা যেমন বড় প্রতিমাতে বিরাজমান হন, তেমনি ছোট প্রতিমাতেও বিরাজমান হন। গোপাল যথার্থ বলেছে মহারাজ। হ্যাঁ, মহারাজকে আটকাতেই হবে। আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না, যে আমাদের ছোট প্রতিমা দেখে আমাদের প্রতিবেশী রাজ্যের রাজারা আড়ালে হাসাহাসি করে। হ্যাঁ, বটে বটে, আর কোনো কথা নয়। সেরা পালকে দিয়ে সবচেয়ে বড় মূর্তি করতে হবে। ব্যাস হয়ে গেল। তবে মহারাজের ক্ষতি হতে দেব না। মন্ত্রী মশাই, তুমি ডালে ডালে চললে কি হবে? আমি তো পাতায় পাতায়, আবার কখনো বা পাতার শিরায় শিরায় চলি। খুলে আছে কি, লেগে পড়ো। আপনার হুকুম শিরোধার্য মহারাজ। বটা ঘটা, বটা ঘটা, এ বাড়ি আছিস? ওরে বাবা, মন্ত্রী মশাই যে, কতদিন পর আপনার পায়ের ধুলো পড়লো। শোন, রাজবাড়ির পুজোয় এবার আমি দায়িত্ব পেয়েছি, আর আমার দায়িত্ব পাওয়ার মানে বুঝতেই পারছিস। হ্যাঁ, কিছু কামাই হবে। তা এবারে কি করতে হবে পুজোতে? কি করতে হবে মানে? কি করতে হবে না সেটা বল। মানে আমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হবে। তাই এবার ওই একে একে কর্মতালিকাটা পেশ করুন দেখি। দেখে শুনে একটা ভালো পাল, মানে কুমোর ঠিক কর, যে কাজ ভালো করে অথচ হাতে কাজ নেই, যাকে আমরা যা বলবো তাই করবে। যা টাকা দেব সেটাই মুখ ফুটে নেবে। হয়ে গেছে। মানে মানে আমাদের সন্ধানে আছে কম পয়সায় পুষ্টিকর কুমোর। তাহলে কাল সকালেই আমার কাছে নিয়ে আসিস, কেমন? আপনি নিশ্চিন্তে বাড়ি যান। কাল সকালে দেখা হবে, এখন যাচ্ছি।
ও মন্ত্রী মশাই, আমরা কুমোর নিয়ে চলে এসেছি। কৃষ্ণনগরের সেরা পাল। মন্ত্রী মশাই উঠুন উঠুন উঠুন, সকাল হয়ে গেছে। দাঁড়া, আসছে। বল, কুমোর এনেছিস? এই যে এর নাম ছোট। এ তো সত্যি ছোট রে। হ্যাঁ, তাতে কি, হাতের কাজে তো অনেক বড় বড় পালের ঘুম কেড়ে নেবে। মন্ত্রী মশাই, আমাকে একবার এই কাজটা দিয়ে দেখুন, আমি আপনার মুখ পোড়াবো না। চেহারায় যাবেন না মন্ত্রী মশাই, ঠকবেন না। আমরা খুব গরিব, আমার এই কাজটা খুব দরকার। ঠিক আছে, আমায় তোমার হাতের কাজের কিছু নমুনা দেখাও। আমি জানি আমাকে পরীক্ষা দিতে হবে, তাই মাটি আমি নিয়ে এসেছি। আমি একটা মূর্তি করে দেখিয়ে দিচ্ছি। ওর হাতের কাজ দেখলে চমকে যাবেন। হ্যাঁ, আর আপনার আমাদের ওপর বিশ্বাস নেই? তোরা সবাই ভেতরে আয়, আবার কে কোথা থেকে দেখে নেবে। এই তুমি বাবু ঘরে বসে কাজটা করো, কেমন? কি গো, পুজো তো এসে গেল। এবার আমাকে একটা শান্তিপুরি শাড়ি দেবে গো, ময়ূরকণ্ঠী রঙের। অশান্তিতে মন ভরে আছে গিন্নি, এর মধ্যে শান্তিপুরে গিয়ে আর শান্তিপুরি শাড়ি আনা খুব মুশকিল গো। কপাল গো গিন্নি, কপাল। মন্ত্রী মশাই তো মহারাজের মাথায় টুপি পরিয়ে পকেট ভরাবার পরিকল্পনা করেছেন। তা মহারাজ কি করছেন? কিছু বলতে পারছেন না? চেনেই তো মহারাজকে, বোম ভোলানাথ। কিন্তু আমি তো আর ভোলানাথ নই, আমাকে তো মহারাজকে বাঁচাতেই হবে। ও, তুমি ঠিক পারবে গো। আর পারলেই আমাকে না এই ময়ূরকণ্ঠী রঙের শান্তিপুরি শাড়ি দিতে হবে পুজোতে, এই বলে দিলাম। ভবি ভুলবান নয়। ঠিক আছে, তুমি এখন ভাত বাড়ো, খেয়ে তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। এই এই দিচ্ছি দিচ্ছি, এই তুমি বসো। এই নিন মন্ত্রী মশাই, দেখুন আমার হাতের কাজ। দেখুন মন্ত্রী মশাই, সোনা এনেছি, সোনা সোনা। ঠিক বলেছিস, এ তো সত্যি খাঁটি সোনা একেবারে। তবে তা মন্ত্রী মশাই, অর্থকরীর কথাবার্তাগুলো এবারে করে নিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা মনে করিয়েছিস। বাবু, তোমাকে আমি 100 মোহর দেবো, কেমন? টাকা কড়ির ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না কিন্তু। হ্যাঁ, না না, কাউকে কিছু বলতে যাব না। আপনি আমাকে কাজ দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, তুমি কাজটা পাবে, নিশ্চিন্ত থাকো। তাহলে বটা ঘটা, তোরা বাড়ি যা। আজ আর রাজসভায় যাব না, আজ একটু দিবানিদ্রা দেবো। কাজ করব কাল থেকে। কি হলো বলো তো গোপাল, মন্ত্রী তো কালও এলো না, আর আজ এত বেলা হয়ে গেল এখনো অনুপস্থিত। কোনো বিপদ আপদ হলো না তো? মহারাজ, যে নিজেই বিপদ, তার আর নতুন করে কি আর বিপদ হবে বলুন? আমি কদিন ধরে দেখছি যে মন্ত্রী প্রসঙ্গ এলেই তুমি কিরকম টেঁড়া টেঁড়া কথা বলো। মহারাজ, আপনি সময়কালে ঠিকই বুঝতে পারবেন। এখন আমি আর মন্ত্রীর বিষয়ে কোনো কথাই বলবো না আপনাকে। ওই তো মন্ত্রী এসে গেছে। মন্ত্রী, কাল কি হয়েছিল? কাল সভায় অনুপস্থিত ছিলে কেন? জানো না, তুমি না থাকলে আমি কেমন যেন মণিহারা ফণি হয়ে যাই। মণিহারা ফণি? বাবা, কি উপমা! গোপাল, তুমি কোনো কথা বলবে না? এই দেখুন মহারাজ, একটা মূর্তি দেখুন। হ্যাঁ, বাবা, অসাধারণ অসাধারণ। তা কোথা থেকে পেলে? দায়িত্ব নিয়েছি, পালন করতে হবে না। এই সেই কুমোর, হাতের কাজ দেখুন শুধু। আপনার সমাধান। আমার সমাধান মানে? বুঝলেন না, আমি কাল আমাদের রাজবাড়ির পুজোর জন্য কুমোরের খোঁজ করতে গিয়েছিলাম। দেখে শুনে যাচাই করে সোনা পেয়েছি। একেবারে পকেট থেকে গুনে গুনে 10টি মোহর দিতে হয়েছে মহারাজ, তবে এই মূর্তি কিনে আপনাকে দেখাতে পারছি। বাবা মন্ত্রী, এই কুমোরকেই তো চাই। একটা কথা আছে মহারাজ, এই কুমোর কিন্তু খুব দামি। হ্যাঁ, দামি বলতে? কম পয়সায় কাজ করে না, ওর খাই একটু বেশি আর কি। যত লাগে লাগুক, ওই কুমোরকেই চাই। ব্যাস, 16 কলা পূর্ণ হলো। আমি তো এখন কিচ্ছুটি বলবো না, পরে ঘেটি ধরে সব হিসেব নেব। দেখি
কত বলে? ও তো 1000 স্বর্ণমোহর চাইলো। ঠিক আছে তা কাজটা শুরু করতে বলো মন্ত্রী। তাহলে বায়নাটা করে দিন মহারাজ। তা কত বায়না দিতে হবে? আহা, কোষাধ্যক্ষকে বলে নিয়ে নাও। ও এ যেন গাছে না উঠতেই এক কাঁদি। এবারে পুজোটা মা আমায় ভরিয়ে দেবে। জয় মা জয় মা। মহারাজের মতিটাকে পুজো পর্যন্ত রেখো। তোমাকে নাকছাবি করিয়ে দেবো মা। কাল আমি কুমোরকে নিয়ে রাজসভায় আসবো মহারাজ। বিজ্ঞানী, কি করা যায় বলুন তো? এইভাবে মন্ত্রী মশাইয়ের মহারাজের মাথায় হাত বুলিয়ে টাকা কামানো তো মেনে নেওয়া যাচ্ছে না। কি করা যায়? মহারাজ যদি নিজের মাথা নিজেই মন্ত্রীর হাতে তুলে দেন হাত বোলানোর জন্য, তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, দেখা যাক মন্ত্রী মশাই কতদিন এইভাবে মাথায় হাত বুলিয়ে পকেট ভরতে পারে। মন্ত্রী মশাইয়ের চুরি আমি ঠিক ধরব। কালকে কুমোর আসুক, তারপর আমার বানর সেনাকে কাজে লাগাবো। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। মহারাজ এই হলো সেই কুমোর পাল। ভিন রাজ্যের কত কষ্ট করে খুঁজে পেতে নিয়ে এসেছি। মন্ত্রী, এ তো নেহাতি বালক, এ কি পারবে? আপনার মতো আমিও তাই ভেবেছিলাম, কিন্তু আমার ভুল ভেঙে গেল। হ্যাঁ, আমার উপর ভরসা নেই মহারাজ। না, তা কেন? ভরসা না থাকলে কি আর পুজোর পুরো দায়িত্ব তোমার হাতে ছাড়ি? যাও, ওকে নাট মন্দিরটা দেখিয়ে দাও। কাল থেকে কিন্তু প্রতিমার কাজ শুরু হবে। জানি মহারাজ। চলো ভাই, তোমাকে নাট মন্দির দেখিয়ে আসি, এসো। সব বুঝিয়ে দিয়ে এলাম। তাহলে কাল থেকেই কাঠামো বাঁধা শুরু হচ্ছে তো? হ্যাঁ মহারাজ। বাহ গোপাল, এবার তোমায় একটা দায়িত্ব নিতে হবে। আমি সব সময় প্রস্তুত মহারাজ, বলুন কি করতে হবে? আমাদের পুরোহিতকে তো খবর দিতে হবে। এক কাজ করো, তুমি কিছু অগ্রিম দিয়ে এসো আর কালকে আসতে বলো। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন। দেরি করো না, যাও। এই রে, এটা তো আমার হাত থেকে বেরিয়ে গেল। একটাও ছাড়া চলবে না। পুরোহিত আমি ঠিক করব, এটা নিয়ে কাল কথা বলবো। হ্যাঁ, পেন নাম হই পুরোহিত মশাই। এসে গেলাম রাজবাড়িতে পুজো করার নিমন্ত্রণ নিয়ে। ওই দেখেছ, তুমি কাঁদছিলে না? দেখো পুজোর নিমন্ত্রণ এসে গেছে। মা আসছেন তো? সত্যি মা কথা শোনেন। এই আমি কাঁদছিলাম, পুজো এসে গেল, ছেলেটাকে কিছু দিতে পারবো না। কেন পারবেন না মা? এই নিন অগ্রিম টাকা। মহারাজ পাঠিয়ে দিলেন। আর পুরোহিত মশাই, কাল সকালে একবার রাজসভায় যাবেন, মহারাজ ডেকেছেন। তোমাকে অনেক ধন্যবাদ গোপাল। আপনাকেও প্রণাম। তাহলে কাল সকালে দেখা হচ্ছে। বাহ, বেশ, কুমোর তো বেশ করিতকর্মা আছে। তবে বললাম না, আমার উপর ভরসা রাখুন। না, তোমার উপর আমার তো অগাধ বিশ্বাস। এই যে কুমোর, তা এখানে তোমার কেমন লাগছে? তোমার প্রতিমা যদি আমাদের সবার মন জয় করতে পারে, তবে প্রতি বছর তোমার কাছেই এই রাজবাড়ির বায়না চাবে। আমি সত্যিই খুব গর্বিত মহারাজ। চলো মন্ত্রী, সভায় যাই। সভার কাজ তো আবার শুরু করতে হবে। মহারাজ, আজ আপনার অনুমতি ছাড়া আমি একটা কাজ করেছি। কি করেছো আবার? ওই আমার নাতি নাতনিগুলো এসেছে ঠাকুর করা দেখতে। আহা, ওরা আসবে না তো কি? ওদেরই তো পুজো। যা, তোরা ঠাকুর দালানে যা। এই রে, এই বিচ্ছুগুলো কিন্তু খুব বজ্জাত। কি করবে? যা বাবারা, ঠাকুর গড়া দেখতে যা। প্রণাম মহারাজ। এই চলো সবাই ঠাকুর গড়া দেখতে। গোপাল, তা পুরোহিতের খবর কি? উনিও এসে গেছেন। কাল রাতে গোপাল এসেছিল, সব বলেছে। আমাকে অগ্রিমও দিয়ে গেছে। তাহলে পুজোর ফর্দ করে মন্ত্রীর হাতে দিয়ে দাও, আর আরো কিছু অর্থ রাখো। যাও, কোষাধ্যক্ষের কাছে গিয়ে বলো। যথা আজ্ঞা মহারাজ।
এইবার সময় হয়েছে। হ্যাঁ, মহারাজ, আপনি প্রতিমা দেখেছেন? আহাহাহা, খুব ভালো প্রতিমা। আপনার কি মনে হয় এই পুরোহিত দিয়ে এই মূর্তি পুজো করানো যায়? হ্যাঁ, কেন কেন, এই পুরোহিতের আবার কি হলো? না না, এই পুরোহিত দিয়ে পুজো করাবেন না। কেন, এই পুরোহিতের কি হলো? সত্যি তো, এই পুরোহিত আবার কি দোষ করলো? দোষ কিছু করেনি, এই বিশাল মূর্তির পুজো করা ওর পক্ষে সম্ভব নয়। আমাকে একটু সময় দিন, এই পুজো করার ঠিক পুরোহিত আমি আনবো। তাতে আপনার নাম কোথায় পৌঁছবে আপনি নিজেই জানেন না। এটা কিরকম কথা হলো? আশা করে এলো। আমার মনে হয় তোমরা কেউই মহারাজের ভালো চাও না। আমার যে পুরোহিত আছে তার পুজো বিখ্যাত, কত দূর দূর থেকে তার পুজো দেখতে আসে লোকে। একবার ভাবুন, আপনার পুজোতে দেশ বিদেশের মানুষের ভিড়, হ্যাঁ, কেমন লাগবে আপনার? হ্যাঁ, ওহ মন্ত্রী, তুমি আমার মনের সব ইচ্ছে কিভাবে যে পূর্ণ করছো। কিন্তু ওকে তো অগ্রিম দিলাম 2 ক্ষেপে, তার কি হবে? ও আমি লোক পাঠিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, এইবার আর চুপ করে থাকলে চলবে না। আমার বানর সেনাকে আমার উদ্দেশ্য এবার পূরণ করতে হবে। দাঁড়াও মন্ত্রী, তোমার এবার হচ্ছে। তাহলে কাল তোমার ওই বিখ্যাত পুরোহিতকে নিয়ে এসো। যে আজ্ঞে। মহারাজ, ইনি হলেন বিখ্যাত পুরোহিত অক্ষয় তর্কচঞ্চু। পণ্ডিত পুরোহিত, তা বলো বলো, তুমি কিভাবে পুজো করতে চাও? এই মহারাজ, আমি হোম করতে চাই 1 মণ চন্দন কাঠ দিয়ে। হ্যাঁ, ওরে বাবা, এ তো দেখছি আমার থেকেও সরেস। বাবা, দুজনে মিলে হুটোপুটি করতে করতে লুটপাট করবো। মা গো, তোমায় নাকছাবি দিচ্ছি। বাবা, 1 মণ চন্দন কাঠ? হচ্ছে। 2 মণ খাঁটি গাওয়া ঘি হোমে লাগবে। হ্যাঁ, লাগবে। ওরে বাবা, এ কি জানে 2 মণ কতখানি? দেখেছেন মহারাজ, এই প্রতিমার সাথে চন্দন কাঠের হোম। হ্যাঁ, ভাবুন ব্যাপারটা ভাবুন। ওহ, একেবারে জমে দই। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। মহারাজ, আমি তো আপনার সেবক, আপনার দাসানুদাস। পুরোহিত মশাই, আপনি আপনার ফর্দ আমাকে দিন, আমি কোষাধ্যক্ষের কাছ থেকে অর্থ নিয়ে নেব। হ্যাঁ, কাল মহালয়া, কাল চক্ষুদান। কালই তোমার শেষ দিন। বিজ্ঞানী, আপনি একটা চিঠি লিখুন খাম্বাজ রাজের বয়ানে, যে মন্ত্রী মশাই আর ওই পুরোহিতকে খাম্বাজ রাজের প্রয়োজন, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের থেকে অধিক বেতন এবং সুবিধে। এটা হলো মুদ্রা বয়ানটা। তারপর আপনি আপনার ভাষা দিয়ে লিখবেন। সত্যি তোমার জবাব নেই। আমি যখন দেখবো অন্যায়টা লাগাম ছাড়া, ঠিক তখনই আমি লাগাম ধরব। চিঠিটা তৈরি করুন এক্ষুনি। কাল সকালে কাউকে খাম্বাজ রাজের প্রতিনিধি সাজিয়ে মন্ত্রীর বাড়ি পাঠান। চলো লিখে দিচ্ছি। মন্ত্রী মশাই, আপনার চিঠি আছে। চিঠি? কার চিঠি? খাম্বাজ রাজের, কাল আপনাদের দেখা করতে বলেছে। চিঠিতে সব লেখা আছে। খাম্বাজ রাজের চিঠি? ওরে বাবারে, মা গো, তোমার নাকছাবি আমি দেব। এখন আমি আসছি। ঠিক আছে, তুমি যাও আর বলে দিও যে আমি আজই রওনা দিচ্ছি। কার চিঠি গো? খাম্বাজ রাজের। এই দেখো, আমার সুনাম দেশে বিদেশে একবারে ছড়িয়ে পড়েছে। আমি কাল থেকে খাম্বাজ রাজের মন্ত্রী হব। নাও, গুছিয়ে নাও, আমাদের যাত্রা শুরু করতে হবে। আমি পুরোহিতকে খবর দিই, ওকেও ডেকেছে। হ্যাঁ, হ্যাঁ রে বড়া ঘটা, সবকিছু দেখে শুনে গাড়িতে তুলেছিস তো? কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, সব কিছু তুলে দিয়েছি। এবারে দুগ্গা করে বেরিয়ে পড়ুন।
সত্যি ছোট, তোমার হাতের কাজের তুলনা নেই। তুমি তো খালপাড়ায় ওই পালপাড়ায় থাকো। হ্যাঁ গোপাল দাদা। সে কি, মন্ত্রী যে বলল তুমি ভিন রাজ্যের। এই রে, কি বলতে কি বললাম। ছোট, মায়ের চক্ষুদান, মিথ্যে কথা বলা পাপ। যা যা মন্ত্রী মশাই বলেছে সব বলো। জানবে অর্থ তোমাকে মহারাজ দেবেন, মন্ত্রী মশাই না। বলো বলো, মন্ত্রী মশাই কত পারিশ্রমিক বলেছিল? আগে 100 মুদ্রা। সে কি, আমায় বলল যে 1000 মুদ্রা। আপনি বুঝুন মহারাজ, আপনি সব দায়িত্ব দিয়েছেন। মহারাজ, আপনি যদি প্রথমেই গোপালের কথা শুনতেন তবে খুব ভালো হতো। আমাদের পুরনো পুরোহিতকেই খবর দিন। আসুক আজ মন্ত্রী, ওকে আমি শুলে দেব। সে এখানে কোথায়? সে তো খাম্বাদ রাজ্যে। এখানে কি করছে? মহারাজ, আমি এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। আসার হেতু? মানে আপনি আমার সুনাম শুনে আমাকে আপনার মন্ত্রী করতে চান, আর এই পুরোহিতকে এবারে আপনার রাজবাড়ির পুজোর দায়িত্ব দিতে চান। এই তো এই যে চিঠি। ওমা, তাহলে আমি কি? মন্ত্রী আমাকে কি পাগল কুকুরে কেটেছে যে তোমার মতো একটা মাথা মোটাকে আমার মন্ত্রী করব? তোমরা এসেছো দীপ্তাহরিক আহার করে পত্রপাঠ কৃষ্ণনগরে যাও, ঠিক আছে? সে কি, তাহলে তাহলে কে তোমার সাথে এই রসিকতা করলো? বুঝেছি বুঝেছি, কার কাজ বুঝেছি। দেখলে তো তুমি কেমন মাথা মোটা। কাকে কান নিয়ে গেছে শুনে ছুটে কান নিতে যাচ্ছ? কানে হাত দিয়ে দেখলে না কানটা আছে কিনা? আই, এতদিন ধরে রাজকোষ থেকে যা অর্থ সরিয়েছ তা এক্ষুনি ফেরত দাও। মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন, সব অর্থ খরচ হয়ে গেছে। তুমি এত লোভী? তুমি বেতন পাও না? মহারাজ, পুজোর দিন ওই কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দিন। মায়ের পুজো বলে কথা। হ্যাঁ মহারাজ, গোপালের কথাই রাখুন। যাও হে মন্ত্রী যাও, এখানে দাঁড়িয়ে 1000 বার ওঠবস করো। এই বাচ্চারা তোরা চিৎকার করে গুনবি। নাও নাও মন্ত্রী, শুরু করো। এবার মহারাজ ওই ঘোষণাটা করে দিন। পুজোর দিন আমার সব প্রজাদের হাতে বস্ত্র তুলে দেবেন মহারানী। সত্যি গোপাল, অন্নহীনের মুখে অন্ন আর বস্ত্রহীনের হাতে বস্ত্র তুলে দেবার যে আনন্দ, আহাহাহা, সে আনন্দ অপরিসীম। তুমি আমার চোখ খুলে দিলে। কি মন্ত্রী, দাঁড়িয়ে কেন? কান ধরো আর ওঠবসটা শুরু করো। এই পুটি কোন? 1 2 3 বাবারে বাবারে, মারে গেলাম রে বাবা। মন্ত্রী, আর নেই মুখে শব্দ। তুমি এখন কেমন জব্দ? ওমা, আমি যে সভাকবির মতো আবার বলতে শুরু করে দিলাম। ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবরি বাবরি, গেলাম রে।